আপনার অভিজ্ঞতা থেকে কর্পোরেট ট্যাক্স চালু হওয়ার পর থেকে উদ্যোক্তা ভাই বোনের সবচেয়ে বড় ভুল বা ভুল বোঝাবুঝিগুলো কি যা আপনি দেখেছেন, আর এগুলো এড়ানোর জন্য আপনার সেরা পরামর্শ কি হতে পারে? যে প্রশ্নটি ফারহানা আমার সহকর্মী করেছেন সেটা হলো তার কাছে যে জানতে চেয়েছেন উদ্যোক্তা ভাই বা আমার অভিজ্ঞতার আলোকে যে কি ধরনের ভুলগুলো হচ্ছে বা ভুলগুলো হতে পারে এই নিয়ে স্বল্প পরিসরে আলোচনা। কর্পোরেট ট্যাক্সের আসার পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম উদ্যোক্তা ভাই বোনেরা রেজিস্ট্রেশন করতে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেন, একে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন। কিন্তু জায়গা যেখানে জিজ্ঞেস করার আপনার কোনো কনফিউশন থাকলে যেই ডিপার্টমেন্ট এটাকে ফোর্স করেছে আপনি সেখানে ফোন করবেন। কোনো দিনও উদ্যোক্তা ভাই বোনেরা যারা কনফিউশনে আছে তারা এফটিএতে ফোন করে না। এফটিএর কিন্তু কল সেন্টার নাম্বার আছে এবং তাদের ব্যবহার খুবই চমৎকার, তারা খুবই সাপোর্টিভ। তারা এফটিএতে ফোন করবে না, তারা যাবে পাশের টাইপিং সেন্টারে, তারা যাবে এই ভাইয়ের কাছে, অমুক ভাই তমুক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবে এবং তারা জানার চেষ্টা করবে যে সেই লোকটা যেন না বলে, মানে উনি শুনতে চায় যেটা সেটা যেন যে বলবে। একবার যদি কেউ বলে ফেলে যে না দরকার নাই, এরপরে আর কোনো কিছু শুনতেই চাইবে না, না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তো এই ধরনের মানসিকতা আসলে দুঃখজনক হলেও আমরা বিভিন্ন উদ্যোক্তা ভাই বোনের মধ্যে দেখেছি। আপনার যেটা জানতে হবে আপনি এফটিএতে ফোন করেন, ফোন করে বলেন যে ভাই আমার এই লাইসেন্স, এটা কি ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা। আচ্ছা, এফটিএতে যদি আপনি ফোন না করতে পারেন, অথরাইজ কনসালটেন্সি ফার্ম যারা আছে তাদেরকে আপনি ফোন করেন। যে যেটার কাজ করে না আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে যান কেন? আপনার অসুখ হলে কি আপনি যাবেন যে যিনি আপনার গাড়ি মেকার, গাড়ি ঠিক করে তার কাছে আপনি সেখানে যাবেন? আপনি ডাক্তারের কাছে যাবেন। আবার গাড়ি নষ্ট হলে আপনি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন না। তাহলে যার যেটা কাজ আপনার তাদের কাছে যাওয়া উচিত। এরপর কি হয়েছে যে রেজিস্ট্রেশন না করাটা এটা বড় ধরনের ভুল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এরা মনে করে আমার কাজ শেষ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপর কি করতে হবে জানার চেষ্টাও করে না অনেকে, এবং কি করতে হবে জানতেও চায় না। এই ধরনের একটা ভুল থাকে। তারপর অনেকে হয়তোবা এ দুটোই করে, গুরুত্ব সহকারে ফিনান্সিয়াল যে রিপোর্টিং ঠিক মতো রাখে না, নিজের মতো করে রাখে। আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি যে অফিস থেকে টাকা নিচ্ছে ক্যাশ থেকে, তাকে জিজ্ঞেস করা হলে সে বলতে পারবে সবই তো আমার। আমি অনেক ভালো বিজনেসম্যানকে দেখেছি বাংলাদেশে, অনেক প্রমিনেন্ট, উনি এখানেও বিজনেস করেন। এমন ওকে বলেছি আপনার কি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রফিট অ্যান্ড লস, কয় না আমি যেহেতু এ পর্যন্ত 10-20 বছর যাবৎ বিজনেস করছি, সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে চলছি, তার মানে প্রফিটই হয়। তার মানে তার প্রফিট ক্যালকুলেশনের ধারণাটা এরকম যে যেহেতু আমাকে অন্য জায়গায় লোন নিতে হচ্ছে না, চলে ফিরে খেয়ে দিয়ে যাচ্ছি, তার মানে আমি প্রফিটই করছি। এরকম মানসিকতা থাকলে কর্পোরেট ট্যাক্সে বা এখন জটিলতার মধ্যে পড়ে যাবেন। আবার কিছু আপনার লিগ্যাল জটিলতা হতে পারে, যেমন আপনার যদি সোল এস্টাবলিশমেন্ট থাকে অনেকগুলো, তাহলে আপনার টিআরএন এর আন্ডারে সবগুলো এনলিস্ট করতে হবে। আবার যদি আপনার গ্রুপ অফ কোম্পানি থাকে, মানে আপনার সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, একটা কোম্পানি মাদার কোম্পানি অন্যান্য কোম্পানির শেয়ার হোল্ড করে 95% উপরে, তাহলে তাদেরকে নিয়ে আপনি সিটি গ্রুপ করতে পারেন। এগুলো করলে আপনার জন্য সুবিধা হবে। এবং সোল এস্টাবলিশমেন্ট যদি হয় সেগুলো ম্যান্ডেটরি আপনাকে এনলিস্ট করা। এরপর দেখা যাচ্ছে যাদের জন্য অডিট রিপোর্ট ম্যান্ডেটরি, অডিট রিপোর্ট ছাড়াই তারা সাবমিশন করলেন। আমার এক পরিচিত ক্লায়েন্ট, খুব ভালো ক্লায়েন্ট, ওনাকে যখন বলা হলো ফ্রি জোনের কোম্পানি অডিট রিপোর্ট ম্যান্ডেটরি সিটি সাবমিশনের জন্য, উনি বলে না আমার পাশের এক টাইপিং সেন্টার বলেছে লাগবে না। তো উনি শুনতে চাচ্ছে যেটা লাগবে না, টাইপিং সেন্টার সেটাই বলেছে, উনি সেটাই রাজি হয়েছে। কারণ আমি কি শুনতে চাই সেটা যে বলবে এটা আমার জন্য খুশির বিষয়। তো এই ধরনের কিছু ভুলগুলো থাকে। আরো অন্যান্য ছোটখাটো ভুল তো করে ক্ষেত্র বিশেষ, বাট কমন এই ধরনের ভুলগুলোই আমি বা আমরা দেখতে পাই আরকি। ধন্যবাদ।